কাপ চা তৈরি করতে পারি। কিন্তু আমি যদি 1 কাপ চা তৈরি করি তাহলে এটা আমি কিনছিলাম হচ্ছে 500 টাকা দিয়ে, তাহলে প্রাইস 500 টাকা। যদি আমি 500 কাপ চা তৈরি করি তাহলে এটার 1 কাপের ফিক্সড কস্ট আসে 1 টাকা। তার মানে ফিক্সড কস্টের নেচারটা হচ্ছে পার ইউনিটে ভেরিয়েবল, ইন টোটালে ফিক্সড। আর ভেরিয়েবল কস্টের নেচারটা ছিল পার ইউনিটে ফিক্সড, টোটালের ক্ষেত্রে ভেরিয়েবল। যেরকম আমরা বলছিলাম 1 কাপ চা তৈরি করলে আপনাকে গরম পানি করতে হবে, চিনি দিতে হবে, টি ব্যাগ দিতে হবে, বেসিক জিনিস। এই 3টা জিনিসের জন্য খরচ হয় 3 টাকা। তাহলে আপনি যদি 2 কাপ চা তৈরি করেন তাহলে পানি তো একই পানি দিয়ে হবে না, আরো বেশি পানি লাগবে, টি ব্যাগ 2টা লাগবে, চিনি ডাবল লাগবে, তাহলে তখন আপনার লাগতেছে 6 টাকা। 3 কাপ করলে 9 টাকা। তার মানে ইন টোটালের ক্ষেত্রে ভেরিয়েবল, বাট পার ইউনিটে যে 3টার ক্ষেত্রে 9 টাকা, কিন্তু 1 কাপের জন্য খরচ কত? 3 টাকা। তো এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। আমরা এই দুই ধরনের কস্ট দেখেছিলাম, এবং টোটাল কস্ট বলতে বলেছিলাম আমরা ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। এই টোটাল কস্টকে আমরা আবার বলেছিলাম যে এটা হচ্ছে মিক্সড কস্ট। মিক্সড কস্টের ডেফিনিশনে ছিল মিক্সড কস্ট ইজ দ্য কস্ট দ্যাট ইনক্লুডস বোথ দ্য ভেরিয়েবল কস্ট এন্ড দ্য ফিক্সড কস্ট। এবং আমরা এক্সাম্পলে বলেছিলাম যে আমরা যদি টেলিফোন বিল দেখি, টেলিফোন বিলের ক্ষেত্রে আমাদের দেখা যায় একটা পোর্শন ফিক্সড থাকে, এবং তারপরে যদি আমরা পার মিনিটে কথা বলতে থাকি তখন পার মিনিটে আমাদের একটা চার্জ আসে। ওকে, তাহলে এটা ছিল মিক্সড কস্ট। তখন আমরা বলছিলাম যে মিক্সড কস্ট আমাদের থাকবে, তখন আমি মিক্সড কস্ট থেকে আমরা কিভাবে ডিসিশন নিতে পারি, কারণ ডিসিশন নেওয়ার জন্য ভেরিয়েবল কস্টটা ইম্পর্টেন্ট। তো আমাদের কি করতে হবে? মিক্সড কস্টটাকে ক্লাসিফাই করতে হবে। কিভাবে ক্লাসিফাই করব? ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট। তাহলে আমরা তো স্টেট লাইন ইকুয়েশন যেটা জানতাম সেই ইকুয়েশন অনুযায়ী অথবা রিগ্রেশন ইকুয়েশন অনুযায়ী আমরা বলতে পারি y = mx + c। সিটা হচ্ছে কনস্ট্যান্ট যেটা ফিক্সড কস্ট, এমটা হচ্ছে স্লোপ অফ দা কস্ট কার্ভ, আর সিটা হচ্ছে কোয়ান্টিটি, ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে টোটাল কস্ট। তাহলে আমরা এটা এভাবে বের করতে পারি। তো আমরা এই জায়গায় আসলে 3টা মেথডের কথা বলেছিলাম। একটা মেথড ছিল হচ্ছে আমরা অ্যাকাউন্টিং টেকনিক, একটা ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং টেকনিক। অ্যাকাউন্টিং টেকনিকের ক্ষেত্রে আমরা আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে হাই-লো মেথড, অর্থাৎ আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে হাই লেভেল অফ অ্যাক্টিভিটি এবং তার করেসপন্ডিং কস্ট, এবং আমাদের আরো আইডেন্টিফাই করতে হবে লো লেভেল অফ অ্যাক্টিভিটি এন্ড করেসপন্ডিং কস্ট। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে চেঞ্জ অফ অ্যাক্টিভিটি। চেঞ্জ অফ অ্যাক্টিভিটি মানে হচ্ছে হাই লেভেল অফ অ্যাক্টিভিটি মাইনাস লো লেভেল অফ অ্যাক্টিভিটি। তারপরে বের করতে হবে চেঞ্জ অফ কস্ট, হাই লেভেল অ্যাক্টিভিটি অফ কস্ট আর লো লেভেল অ্যাক্টিভিটি অফ কস্ট। এই দুটো ডিফারেন্স বের করলে আমরা বের করতে পারলাম চেঞ্জ অফ কস্ট। তাহলে আমরা এখন যদি পার ইউনিট ভেরিয়েবল কস্ট বের করি, যেটাকে আমি বলা হচ্ছে স্লোপ, তাহলে স্লোপের ফর্মুলাটা হবে চেঞ্জ অফ কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ অফ ইউনিট। তখন আপনি পার ইউনিট কস্ট পেয়ে যাবেন। এই পার ইউনিট কস্টটাকেই আমার বলা হয় স্লোপ। বা আপনি যদি গ্রাফিক্যালি দেখেন তাহলে দেখবেন লম্ব ডিভাইডেড বাই ভূমি, অর্থাৎ ভূমির দিকে মানে অর্থাৎ হরাইজন্টাল লাইনে আমার থাকতেছে হচ্ছে ইউনিট এবং ভার্টিক্যাল লাইনে থাকতেছে কস্ট। তাহলে কস্ট আর ইউনিট আমি ভাগ করে ফেলতে পারি, মানে লম্ব ডিভাইডেড বাই ভূমি, এটা থেকে আমি পেয়ে যাই আসলে স্লোপ। কিভাবে? আমি এই জায়গায় হাই-লো মেথডেও স্লোপ বের করি। ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচে আমরা বলছিলাম যে এই জায়গায় আমরা রিগ্রেশন অ্যানালাইসিস করতে পারি, স্ক্যাটার ডায়াগ্রাম করতে পারি, স্ক্যাটার্ড গ্রাফ যেটা বলি, মানে হচ্ছে প্রত্যেকটাকে আমি বিন্দুটা যদি বসাই তাহলে সেই জায়গা থেকে আমি একটা লাইন ড্র করতে পারি, স্ট্রেট লাইন, সেটা থেকেও আমি স্লোপটা বের করতে পারি। আবার আমি রিগ্রেশন মেথডেও করতে পারি। রিগ্রেশন মেথড বলছিলাম যে আপনারা একটু দেখে নিন রিগ্রেশন ফর্মুলা দেখে আপনারা এটা ক্যালকুলেশন করে নিন রিগ্রেশন ইকুয়েশনের মাধ্যমে আমরা কিভাবে বের করি। তো এই হচ্ছে আমাদের কস্ট কনসেপ্ট। এই জায়গা থেকে যেহেতু আমরা ভেরিয়েবল ফিক্সড কস্ট বুঝলাম, এখন আসি যে আমাদের ভেরিয়েবল ফিক্সড কস্ট দিয়ে আমরা কিভাবে একটা বিজনেস সে কোন জায়গাতে বিজনেস অপারেশনে যাবে আর কোন জায়গাতে শাটডাউনে যাবে সেটা কিভাবে আমরা বুঝতে পারি, কিংবা কোন পজিশনে আমরা বুঝতে পারি যে আমাদের বিজনেসটা ফার্দার আমাদের এক্সপ্যান্ড করা যাবে কিনা। তো এটাকে বলা হয় কস্ট, ভলিউম, প্রফিট।
তিনটা এলিমেন্ট, একটা হচ্ছে কস্ট, একটা হচ্ছে ভলিউম, একটা প্রফিট। তাহলে কস্ট কি? কস্ট includes both the fixed cost and the variable cost. তাহলে কস্ট ইনক্লুড করতেছে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট। ভলিউম ইন্ডিকেটস দ্য নাম্বার অফ কোয়ান্টিটি সোল্ড, অর্থাৎ ভেরিয়েবল এই জায়গায় ভলিউম ইন্ডিকেট করতেছে যে কতগুলো ইউনিট আপনি সেল করতেছেন। এই জায়গায় একটা এজাম্পশন আছে, এই এজাম্পশনটা হচ্ছে যতগুলো ইউনিট আপনি প্রোডাকশন করবেন তত ইউনিট সেল করবেন, কোনো এন্ডিং ইনভেন্টরি থাকবে না। এটা হচ্ছে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিসের একটা এজাম্পশন। আপনারা জানেন যে আমরা যখন কোনো থিওরি ডেভেলপ করি তখন কিছু এজাম্পশন নিয়ে নিতে হয়, কারণ আমরা পৃথিবীতে সবকিছু এলিমেন্ট একসাথে ধরতে পারবো না একটা ইকুয়েশনে। যে আমি বলি y ইকুয়াল টু a প্লাস b প্লাস c প্লাস, অর্থাৎ হাজারটা প্লাস দেওয়ার পরেও কিন্তু একটা এরর দেন যদি আপনারা মাল্টিপল রিগ্রেশন দেখেন। এই এরর মানে হচ্ছে কতটুকু ভেরিয়েবল আনএক্সপ্লেইনড রয়ে গেল। তো এই ক্ষেত্রেও আমরা এটা বলি যে আমাদের ভলিউমের ক্ষেত্রে আমরা এই ভলিউমটা দেখতে চাচ্ছি যে কোন ভলিউমে গিয়ে আমাদের এই অ্যাক্টিভিটিটা ব্রেক ইভেন পয়েন্টে আছে। প্রফিট, প্রফিটটা কি? প্রফিট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেভিনিউ অ্যান্ড কস্ট। তাহলে কস্ট দিয়ে আছে, এটা থেকে যদি রেভিনিউটা মাইনাস করেন তাহলে প্রফিট পাবেন। তাহলে লাস্ট ক্লাসে আমরা যখন ইনকাম স্টেটমেন্ট দেখেছিলাম, দুইটা অ্যাপ্রোচের ইনকাম স্টেটমেন্ট দেখেছিলাম। একটা ছিল হচ্ছে ট্রেডিশনাল মেথড, আর একটা ছিল হচ্ছে আপনার কন্ট্রিবিউশন অ্যাপ্রোচ মেথড। এখন দেখেন ট্রেডিশনাল মেথডে আমি বলেছিলাম কস্ট সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল টু গ্রস প্রফিট। আর কন্ট্রিবিউশন মার্জিন অ্যাপ্রোচে বলেছিলাম সেলস মাইনাস ভেরিয়েবল এক্সপেন্সেস ইকুয়াল টু কি ছিল? কি ছিল তান্নি? কি নাই আপনারা? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। হ্যাঁ বলেন। লাস্ট ক্লাসে আমরা যে বের করেছিলাম দুইটা ইনকাম স্টেটমেন্ট, সেলস থেকে ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিলে কি পেয়েছিলাম? কন্ট্রিবিউশন মার্জিন। মানে এই ইনকাম স্টেটমেন্টের নামই ছিল কন্ট্রিবিউশন অ্যাপ্রোচ ইনকাম স্টেটমেন্ট। তাহলে আমরা কস্ট থেকে ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিলে পাই কন্ট্রিবিউশন মার্জিন। ঠিক আছে, কথাটা কি বুঝছেন? সরি স্যার, আমার এতক্ষণ শোনা যাচ্ছিল না, নেটে সমস্যা করতেছিল, এখন আবার আটকে আটকে আসতেছে। এটাই আসলে প্রবলেম, এই জিনিসটা কেউ বুঝতে চায় না। এটা হচ্ছে এই যে আমি বলি, অথবা এক সময় দেখা যাবে ইলেকট্রিসিটি যদি এখন আমার চলে যায় তাহলে কি করব? কিছু করার আছে? কিছুই করার, তখন তো আপনাদের চলে যেতে হচ্ছে। আমাদের এই জায়গায় একটা ড্রব্যাকস, তারপরেও এটা কভার করতে হবে। যাই হোক, কোশ্চেনটা আমি এটাই করছিলাম যে আমাদের এই জায়গায় কন্ট্রিবিউশন অ্যাপ্রোচ ইনকাম স্টেটমেন্টে কি বের করেছিলাম? সেলস মাইনাস ভেরিয়েবল এক্সপেন্স সমান কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমাদের এই জায়গাতে এই তিনটা জিনিস লাগবে। এই জায়গায় কন্ট্রিবিউশন মার্জিন লাগবে, ভলিউম বলতে কোয়ান্টিটি লাগবে, আর কস্ট বলতে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট লাগবে। আমাদের মূলত এই তিনটার রিলেশনশিপটা দেখাতে চাচ্ছি যে একটা বিজনেস অর্গানাইজেশন রান করতে হলে এই তিনটার রিলেশনশিপটা কি। যে কোনো একটার সাথে যদি রিলেশন না থাকে তাহলে আপনি বিজনেসটা রান করতে পারবেন না। তিনটার মাঝেই একটা ম্যানেজমেন্টের কন্ট্রোল থাকতে হবে, কস্ট, ভলিউম এবং প্রফিট। আচ্ছা, আপনারা তো ইকোনমিক্স পড়ছেন, মার্কেট কয় ধরনের বলেন তো? দুই ধরনের। কি কি? পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট আর একটা হচ্ছে মনোপলি। না বলছিলেন তো ঠিকই, আপনারটা ঠিক আছে। একটা হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট আর একটা হচ্ছে ইমপারফেক্ট মার্কেট। পারফেক্ট, ইমপারফেক্ট। ইমপারফেক্ট এর মধ্যে আবার চার ভাগে ভাগ করছে, যে মনোপলি মার্কেট, মনোপলি মার্কেট, অলিগোপলি মার্কেট। ঠিক আছে, এই ধরনের ক্লাসিফিকেশনটা আসছে ইমপারফেক্ট মার্কেটের ক্ষেত্রে। তো আমরা এটা যখন পড়ি কস্ট ভলিউম প্রফিট, এটা আসলে মূলত পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের জন্য পড়ি। হ্যাঁ, আমরা ধরে নিই আমাদের মার্কেটটা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। আর মনোপলি মার্কেট হলে আসলে সেলারের কোনো চিন্তা নাই। মনোপলি মানে তার একচেটিয়া একটা অধিকার আছে, সে প্রাইস যত খুশি তত চার্জ করতে পারবে। যেরকম দেখবেন কিছুদিন আগে আমাদের ফার্মেসিওয়ালাদের
একটা মনোপলি রাইট চলে আসছিল, যে মাস্ক কিনবেন যা বলছে তাই কিনতে হবে, আপনি হ্যান্ড গ্লাস কিনবেন যা বলছে তাই কিনতে হবে। কেন? কারণ হচ্ছে আপনার কোনো অল্টারনেটিভ নাই, পাওয়া যাচ্ছে না, তখন তাদের রাইটটা বেশি। আবার যখন দেখা যাবে যে এখন অ্যাভেলেবল, এখন কিন্তু তাদের রাইটটা কমে গেছে, তারা দেখবেন প্রাইসটা কমায় নিয়ে আসছে। অর্থাৎ সেলারের সংখ্যা যখন কম থাকবে তখন সেটা হবে মনোপলি, মানে একজন থাকবে। আর সেলারের সংখ্যা যদি অনেক বেশি থাকে তখন সেটা হয়ে যাবে মনোপসনি, জাস্ট উল্টাটা। ওকে, আমরা এটাতে যাই আমাদের আজকের আলোচনাতে। দেখেন আমরা আলোচনার প্রথমেই ওই প্রফিটের এটা নিয়ে আলোচনা করতেছে, এবং আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম কন্ট্রিবিউশন অ্যাপ্রোচ ইনকাম স্টেটমেন্ট, তারা এটাই সরাসরি নিয়ে আসছে যে ঠিক আছে তাহলে কন্ট্রিবিউশন অ্যাপ্রোচ ইনকাম স্টেটমেন্টটা কেমন হয়। আমি একটু দেখাচ্ছি। রেসিং বাইসাইকেল কোম্পানি কন্ট্রিবিউশন ইনকাম স্টেটমেন্ট ফর দ্য মান্থ অফ জুন, জুনের এটা দেখাচ্ছে। জুন মাসে তার সেলস হয়েছিল 500 বাইসাইকেল, এটার প্রাইস হচ্ছে টোটাল 2,50,000। তাহলে একটা বাইসাইকেলের দাম কত? 500 টাকা। 500, তাহলে $500 একটার দাম। ভেরিয়েবল এক্সপেন্স হচ্ছে $1,50,000। তাহলে ভেরিয়েবল এক্সপেন্স হচ্ছে 500 বাইসাইকেলের জন্য 1,50,000। তাহলে একটা বাইসাইকেলের জন্য কত? 300, তাই না? ঠিক আছে না কথা? জি স্যার। ওকে, আর ফিক্সড কস্ট তো ফিক্সড কস্ট, এই ফিক্সড কস্টের নেচারই আমরা জানি যে টোটাল ইউনিটের জন্য মানে 500 ইউনিটের জন্যই হচ্ছে 80,000 টাকা। ওকে, এই জায়গাতে কন্ট্রিবিউশন অ্যাপ্রোচটা কত? সেলস মাইনাস ভেরিয়েবল এক্সপেন্স। তাহলে সেলস মাইনাস ভেরিয়েবল এক্সপেন্স হচ্ছে 1 লাখ টাকা। কন্ট্রিবিউশন অ্যাপ্রোচ মার্জিনটা পাইছেন? জি স্যার। কত বাইসাইকেলের জন্য? 500 বাইসাইকেল। 500 বাইসাইকেলের জন্য। তাহলে একটা বাইসাইকেলের জন্য কন্ট্রিবিউশন কত হবে? 200 টাকা। 200, হ্যাঁ 200 টাকা। এটা কি বুঝা গেছে? জি স্যার। ওকে, এখন আমরা যদি আবার এইভাবে বলি যে একটা বাইসাইকেলের সেলিং প্রাইস ছিল 500 টাকা, আর ভেরিয়েবল এক্সপেন্স ছিল 300 টাকা। 25। $300 টাকা। তাহলে আপনার কন্ট্রিবিউশন মার্জিন একটার জন্য কত? সরি, আমার কথাটা কি বুঝা গেছে? জি স্যার। অর্থাৎ একটা বাইসাইকেলের সেলিং প্রাইস $500, একটা বাইসাইকেলের ভেরিয়েবল এক্সপেন্স, তাহলে একটা বাইসাইকেলের কন্ট্রিবিউশন মার্জিন $200। আমরা এভাবেও বের করতে পারি, আবার এই জায়গায় 1 লাখকে আমরা যদি 500 দ্বারা ভাগ করি তাহলেও 200 পাই। তাহলে একই জিনিস আসলো না? স্যার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলেন। স্যার ভ্যারিয়েবল এক্সপেন্সেস আর ফিক্সড এক্সপেন্সেস এর দিকে স্যার লেস কেন লেখা? আচ্ছা, আমি তো প্রফিট বের করতেছি। জি স্যার। প্রফিট যদি বের করতে চাই তাহলে আপনি চিন্তা করেন আপনার প্রফিটের ফর্মুলাটা কি হবে? প্রফিট ইকুয়াল টু সেলস মাইনাস টোটাল কস্ট, ঠিক কিনা? জি। তাহলে টোটাল কস্টকে আপনি দুইটা ভাগে ভাগ করছেন, একটাকে বলা হচ্ছে ভেরিয়েবল কস্ট, একটা হচ্ছে ফিক্সড কস্ট। এই কারণে দেখেন নেট প্রফিট বের করতে হলে আপনাকে ভেরিয়েবল এক্সপেন্স আর ফিক্সড এক্সপেন্সটা বাদ দিতে হচ্ছে। জি স্যার। আচ্ছা, এখন কি কন্ট্রিবিউশন মার্জিনটা বুঝছেন? তাহলে কন্ট্রিবিউশন মার্জিনটা হলো সেলস থেকে ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিলে এটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। যদি আমরা ডেফিনেশনটা দেখি, এই ডেফিনেশনটা আমাদের এক্সামে প্রায়ই থাকে যে ডিফাইন কন্ট্রিবিউশন মার্জিন, তখন আমার লিখতে হবে কন্ট্রিবিউশন মার্জিন ইজ দ্য অ্যামাউন্ট রিমেইনিং ফ্রম সেলস রেভিনিউ আফটার ভেরিয়েবল এক্সপেন্সেস হ্যাভ বিন ডিডাক্টেড। তাহলে ডেফিনেশনটা কি বুঝা গেছে? সেলস রেভিনিউ থেকে ভেরিয়েবল এক্সপেন্স বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটুকু থাকে তাকে বলা হয় হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আপনাদের যদি এই ডেফিনেশনটা আসে আপনারা কি করবেন? এই ডেফিনেশনটা দিয়ে সাথে এক্সাম্পল একটা দিন। এই ফিগারটা আরবিট্রারিলি ধরতে পারেন, অথবা আপনি ফিগার না দিলেও সমস্যা নেই,
স্টার মার্কস দিয়ে দিলেন। এটা থেকে দেখাইলেন যে হাইপোথেটিক্যালি আপনি যদি বাদ দেন তাহলে নেট প্রফিটটা এভাবে পান। ক্লিয়ার? এমডি গুলাম জি স্যার, স্যার বুঝছি স্যার। ওকে, এখন কি বলা হচ্ছে, কন্ট্রিবিউশন মার্জিন ইজ ইউজড ফার্স্ট টু কভার ফিক্সড এক্সপেন্সেস, এনি রিমেইনিং কন্ট্রিবিউশন মার্জিন কন্ট্রিবিউটস টু নেট অপারেটিং ইনকাম। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এখন দেখেন আমরা আগের এক্সাম্পলটাতে যাই। কন্ট্রিবিউশন মার্জিন কত বের করছিলেন? 1 লাখ। না, পার ইউনিটে বলেন। পার ইউনিটে স্যার 200। পার ইউনিটে 200। ফিক্সড কস্ট কত ছিল? স্যার 80,000। 80,000। ওকে, এখন তানভীর একটু বলেন। তানভীর, কথা কি শুনতে পাচ্ছেন? রিয়াজ মাহমুদ আবার কম্পিউটার চালিয়ে না ঘুমায় বললেই হচ্ছে। প্রান্ত? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি একটু বলেন তো যে আমাকে এই যে একটু আগে এমডি গুলাম বললো যে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিটে হয়েছে $200। এখন আপনার কাছে হচ্ছে আমার ফিক্সড কস্ট হচ্ছে 80,000, তাহলে আমার ফিক্সড কস্ট কভার করার জন্য কত ইউনিট সেল করতে হবে? প্রশ্নটা তো বুঝছেন? আনমিউট করে নেন প্রান্ত সাহা। জি স্যার, আবার একটু বলেন প্রশ্নটা স্যার। পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে $200। যদি 80,000 ফিক্সড কস্ট কভার করতে চাই তাহলে আমার কত ইউনিট সেল করতে হবে? প্রশ্নটা কি বুঝছেন? বুঝছি স্যার, কিন্তু বলতে পারতেছি না ঠিক। কেন বলতে পারবেন না? আমি আরেকটু সহজ করে বলি। আপনি বাজারে গেছেন, হ্যাঁ, আপনি বাজারে গেছেন, আপনি ডিমের বিজনেস করেন, ডিম বিক্রি করেন, তো দেখা গেল প্রত্যেকটা ডিমে আপনার লাভ হয় হচ্ছে 2 টাকা। আচ্ছা, কিন্তু যে জায়গাটাতে গিয়ে বসেন প্রতিদিন ওই জায়গাটার জন্য ভাড়া দিতে হয় আপনার 100 টাকা। এখন আমি প্রশ্ন করছি এইটা যে 2 টাকা করে ডিমে লাভ হয়, তাহলে আমরা যদি এই যে 100 টাকা করে যে জায়গার ভাড়াটা দিচ্ছি, জায়গার ভাড়াটা কভার করার জন্য কয়টা ডিম বিক্রি করতে হবে? ডিম বিক্রি করতে হবে 50টা। কেন? 50 দুগুণে 100। 100 টাকা। হ্যাঁ, 50টা ডিম যদি বিক্রি করি লাভ হবে আমার 100 টাকা। 100 টাকা দিয়ে আমি বারের ভাড়াটা দিয়ে দিতে পারি, অথবা ওই রুম ভাড়াটা দিয়ে দিতে পারি। ঠিক এমনই ভাবে আমরা বলছিলাম এই জায়গায় কন্ট্রিবিউশন মার্জিন হয় $200, মানে আমার ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিলে এডিশনাল প্রফিটটা থাকে। ওকে ফাইন, এই $200 করে যদি আমরা চাই 80,000 টাকাকে কভার করতে, তাহলে আমাদের কত আসে? 400 ইউনিট। 400 ইউনিট। 400 ইউনিট। মানে 400 ইউনিট যদি আমি বিক্রি করি তাহলে 200 টাকা করে, তাহলে আমার 80,000 টাকা হয়ে যায়, তাহলে আমার আর কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন 400 ইউনিট বিক্রি করে না করে যদি আমি 401 ইউনিট বিক্রি করি তাহলে আমার নেট প্রফিট কত হবে? 200 টাকা। হ্যাঁ, কে বললেন? প্রান্ত সাহা। স্যার 200 ইউনিট এক্সট্রা হবে। 200 ইউনিট না, $200। মানে $200 স্যার, $200 এক্সট্রা হবে। ভেরি গুড। যদি আমরা 402 ইউনিট বিক্রি করি তাহলে স্যার 402 ইউনিট। হ্যাঁ, 402 ইউনিট। স্যার আগেরটা কত? 401 ইউনিটে বলতেছেন আপনার 200 টাকা লাভ হচ্ছে। 402 ইউনিটে $400। হ্যাঁ, কিভাবে এটা হলো বলেন একটু? কারণ স্যার 400 টাকা দিয়ে তো আপনার করতে হচ্ছে, ওই 80,000 ফিক্স এক্সপেন্সটা বাদ যাচ্ছে, আর বাকি যে টাকাটা ওইটা আমার নেট প্রফিট হচ্ছে। তার মানে হচ্ছে 80,000 টাকা পর্যন্ত হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট, মানে ব্রেক ইভেন কোয়ান্টিটি হচ্ছে 400 ইউনিট। 400 ইউনিটের ক্ষেত্রে আমার প্রফিট হয় না, কারণ কন্ট্রিবিউশন মার্জিনের টাকা দিয়ে আমি এই ফিক্সড কস্টটা কভার করি। এরপরে আমি যাই বিক্রি করি না কেন, এই যে সেলস থেকে ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিলে যে টাকাটা ছিল 200 টাকা করে, প্রত্যেক ইউনিটে আমার লাভ হচ্ছে। তার মানে 400-র পরে যে কোনো 1 ইউনিট করে বিক্রি করলেই 200 টাকা করে আমার লাভ হতে থাকবে। বুঝতে পারছি।
এবার বুঝতে পারছেন? তো জি স্যার। বিজনেসম্যানরা এটা চিন্তা করে ধরে নেয় যে ব্রেক ইভেন পয়েন্ট কত। ব্রেক ইভেন পয়েন্ট মানে হচ্ছে সমচ্ছেদ বিন্দু বা সম আয় ব্যয় বিন্দু, যে জায়গাতে টোটাল রেভিনিউ ইকুয়াল টু টোটাল এক্সপেন্স হয়। টোটাল রেভিনিউ ইকুয়াল টু টোটাল এক্সপেন্স যদি হয়ে যায়, এরপরে আপনার শুধুমাত্র ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিলে সেটাই আপনার নেট প্রফিট হয়ে যাবে। তো এই জায়গাতে এই কথাটাই বলছে। দেখেন, কন্ট্রিবিউশন মার্জিন ইজ ইউজ ফার্স্ট টু কভার ফিক্সড এক্সপেন্স। তাহলে কন্ট্রিবিউশন মার্জিনটা প্রথমে ইউজ করা হয় ফিক্সড কস্টটাকে কভার করার জন্য। এই লাইনটা কি বুঝা গেছে? জি জি স্যার। স্যার। এনি রিমেইনিং কন্ট্রিবিউশন মার্জিন কন্ট্রিবিউটস টু নেট অপারেটিং ইনকাম। এই যে 401 ইউনিট যখন বিক্রি করলেন তখন 200 টাকা হয়েছে, 402 ইউনিট যখন বিক্রি করলেন তখন 400 টাকা প্রফিট হয়েছে। তার মানে ফিক্সড কস্টটা কভার করার পরে যে ইউনিটেই বিক্রি করেন না কেন সেটাই হয়ে যাবে আপনার নেট ইনকাম। ক্লিয়ার? কি বুঝছেন? জি স্যার, বুঝতে জি স্যার। পারছি। আচ্ছা, আমরা তারপরে যাই, দেখবেন তারপরে বোঝা যাচ্ছে। সেলস ভেরিয়েবল এক্সপেন্সেস এন্ড কন্ট্রিবিউশন মার্জিন। Okay. Sales, variable expenses and contribution margin can also be expressed on a per unit basis. তাহলে এই যে আমরা একটু আগে যেটা বললাম যে পার ইউনিট বেসিস এটা করা যায়। If racing sells an additional bicycle, $200 additional contribution margin will be generated to cover fixed expenses and profit. দেখেন, আপনাদের আমি এই জিনিসটা আগেই মৌখিকভাবে ক্যালকুলেশন করে দেখালাম যে 500 বাইসাইকেলের দাম যদি 2,50,000 হয়, তাহলে একটা বাইসাইকেলের প্রাইস কত। 500 বাইসাইকেলের ভেরিয়েবল এক্সপেন্স যদি 1,50,000 হয়, তাহলে একটা বাইসাইকেলের ভেরিয়েবল এক্সপেন্স কত। তাহলে সেলস থেকে ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিনটাই হয়। এই জিনিসটা ওরা ক্যালকুলেশন করে দেখালো। এটা কি বুঝে গেছে? জি স্যার। জি স্যার। Each month, racing must generate at least 80,000 in total CM to break even point. মানে বলা হচ্ছে যে রেসিং বাইসাইকেলকে প্রত্যেকটা মাসে অ্যাটলিস্ট 80,000 টাকার বাইসাইকেল বিক্রি করতে হবে, অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিনটা বিক্রি করতে হবে, এমন ভাবে বাইসাইকেল বিক্রি করতে হবে যাতে তার ফিক্সড কস্ট 80,000 টাকা সেটা উঠে আসে, অর্থাৎ মিনিমাম 80,000 টাকার কন্ট্রিবিউশন মার্জিন থাকতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু ব্রেক ইভেনে যাবেন না। If racing sells 400 units in a month, it will be operating at the break even point. এখন তারা দেখাচ্ছে যে যদি 400 ইউনিট বিক্রি করে, তাহলে এক ইউনিটের দাম ছিল 500 টাকা, তাহলে 400 ইউনিটের দাম কত? 4×5=20, $2 লাখ। ভেরিয়েবল এক্সপেন্স ছিল আপনার 300 টাকা করে, তাহলে 400-র জন্য কত? 3×4=12, $1,20,000। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন 80,000, আর পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন 200, লেস এক্সপেন্স 80,000। তাহলে দেখেন 400 ইউনিট যদি আপনি প্রোডাকশন করেন, তাহলে আপনার সেল করেন, সেই ক্ষেত্রে আপনার কোনো নেট প্রফিট থাকে না। একটু আগে আমরা তো এটাই দেখলাম। জি স্যার। এটাকেই বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। যখন নেট প্রফিট ইকুয়াল টু 0, এটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। সরি, তাহলে আমাদের ফর্মুলাটা কি আসতেছে? তাহলে আমরা লিখতে পারি যে টোটাল রেভিনিউ ইকুয়াল টু টোটাল কস্ট।
আচ্ছা, তাহলে টোটাল রেভিনিউ ইকুয়াল টু টোটাল কস্ট, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন তো? জি স্যার, স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, টোটাল কস্টকে আমরা ভাঙতে পারি হচ্ছে টোটাল ফিক্সড কস্ট আর ভ্যারিয়েবল কস্ট। প্লাস হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট। ওকে, তাহলে আমরা যদি এই জায়গায় একটু গ্রাফিক্যালি দেখাই, এটা হচ্ছে কোয়ান্টিটি কিউ, আর এই জায়গায় দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে টোটাল কস্ট আর একটা হচ্ছে টোটাল রেভিনিউ। আচ্ছা, ফিক্সড কস্টটা কি ছিল? ফিক্সড কস্ট ছিল নাম্বার অফ কোয়ান্টিটি সোল্ড, যাই হোক না কেন আপনার কস্টটা কি সেম না? জি এই স্যার। জায়গায় জি, যেরকম ৮০,০০০ ধরে নিলাম, এটা হচ্ছে 80,000, ইরেজ করা যায় না? ওকে, ড্রয়িংসটা কোত্থেকে আসবে? ড্রয়িংস, ওকে। তাহলে আমাদের এই জায়গা থেকে আমরা স্ট্রেট লাইন নিলাম। ওকে, তাহলে দেখেন এটা হচ্ছে ফিক্সড কস্ট, এটাই তো বলো ফিক্সড কস্ট। ঠিক আছে, বুঝে গেছে এটা, এই লাইনটা? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এখন যদি আমি ভেরিয়েবল কস্ট দেই, ভেরিয়েবল কস্টটা স্টার্ট হবে এই জায়গা থেকে, এই দুটা মিলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে মিক্সড কস্ট। টোটাল কস্ট। আচ্ছা, আর রেভিনিউ, এখন চিন্তা করেন 1 ইউনিট সেল করতেছেন, 1 ইউনিটের অর্থাৎ সেলিং প্রাইস ছিল আপনার কত টাকা? 500 টাকা। তাহলে 2 ইউনিট করলে 1000 টাকা, 3 ইউনিট করলে 1500 টাকা, তাই না? তাহলে যদি কোনো ইউনিট সেল না করেন তাহলে কত হবে? 0। 0। তাহলে 0 থেকে সবসময় এটা শুরু হবে। ঠিক আছে। এইটা হচ্ছে আপনার টোটাল রেভিনিউ। আচ্ছা, এই যে পয়েন্টটা, এটা চলে গেল কেন? এই যে পয়েন্টটা, এই যে এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। কথাটা কি বুঝছেন? জি স্যার। করে দিই এইগুলো। এটা কি বুঝছেন? জি স্যার। লাইনটা একটু সোজা করে দিন। হ্যাঁ, ওকে। তাহলে এই জায়গাতে এটা হচ্ছে আমাদের ফিক্সড কস্ট, এটা হচ্ছে টোটাল কস্ট, টোটাল রেভিনিউ, এটা টোটাল কস্ট, এটা ব্রেক ইভেন পয়েন্ট। এর নিচে যদি থাকি তাহলে আমাদের কি হবে? এই পয়েন্টের তাহলে স্যার মার্জিনাল হবে না স্যার? লস হবে। হ্যাঁ, লস হবে। দেখেন ৮০,০০০ নিচে আপনার ৪০০ ইউনিটের নিচে যদি আপনি ৩৯৯তম ইউনিট বিক্রি করেন তাহলে আপনার লস কত হবে? স্যার 200 টাকা। 200। এটা কি এখন বুঝতে পারছেন? জি তার স্যার। মানে আমার এই ৪০০ ইউনিটের নিচে যাই বিক্রি করি না কেন আমার লস হবে 200 টাকা, 200 টাকা করে কমতে থাকবে।
আর আমি 400 ইউনিটের উপরে যাই সেল করি না কেন 200 টাকা করে লাভ হতে থাকবে। এই ইনকাম যে পয়েন্টটা, যে পয়েন্টে টোটাল রেভিনিউ ইকুয়াল টু টোটাল কস্ট, এই পয়েন্টটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে আমরা বলতে পারি ব্রেক ইভেন পয়েন্ট ইজ দ্য পয়েন্ট হোয়ার টোটাল রেভিনিউ ইকুয়াল টু টোটাল কস্ট। জি স্যার। এটা কিন্তু আপনারা ইকোনমিক্সেও পাবেন, যখন শর্ট রান কস্ট কার্ভ করবেন তখন দেখবেন যে আপনাদের এটা আলোচনা করা হয় যে ভেরিয়েবল কস্ট, টোটাল কস্ট, তখন ওরা আরো বেশি আলোচনা করে যে এভারেজ ভেরিয়েবল কস্ট, এভারেজ ফিক্সড কস্ট, এই জিনিসগুলো আসে। আমাদের এটা এই জায়গা পর্যন্ত আসবে, আমাদের এটা আমি পারি না এই পর্যন্ত নিয়ে আসতে, এই পর্যন্ত আসবে কিন্তু। হ্যাঁ, এই পয়েন্টটা আপনারা ইয়ে করে দিবেন, এটা গ্রাফিক্যালি দেখাতে হবে। যদি আসে হোয়াট ইজ ব্রেক ইভেন পয়েন্ট এক্সাম্পল, তাহলে তখন আপনারা এই এক্সাম্পলটা দিবেন এইভাবে গ্রাফটা এঁকে, যে এটার নিচে আমাদের যে পয়েন্টটা এই জায়গায় শেড করে দিবেন যে এটা হচ্ছে আমাদের লস জোন, লস, ঠিক আছে, এই জায়গায় লিখতে হবে লস, এই জোনটাকে বলা হয় লস জোন, লস। আর প্রফিট কোন জায়গাটাতে? ওইটার বাইরে যত ওইটার বাইরে স্যার, ওই টোটাল কস্টের উপরে আর ওইটার নিচে, এই যে এই জায়গাটাতে হচ্ছে জি স্যার। প্রফিট। প্রফিট মানে যে জায়গাটা থেকে দেখেন রেভিনিউ কার্ভটা কস্ট কার্ভের উপরে চলে গেছে, এটা তো খুব সহজ জিনিস, আমরা বুঝতেই পারি। রেভিনিউ যখন কস্টের নিচে থাকবে তখন সেটা লস, এই পোর্শনটুকু হচ্ছে লস। হ্যাঁ, এই পয়েন্টটা হচ্ছে আমার প্রফিট। আর যদি কখনো রেভিনিউটা এই পয়েন্টের নিচে হয়, চেয়ে দেখেন এই পয়েন্টটা, যেই পয়েন্টটাতে ফিক্সড কস্টকে ইন্টারসেক্ট করছে, এই পয়েন্টটাকে বলা হয় শাটডাউন প্রাইস। ঠিক আছে, শাটডাউন কেন? কারণ ফিক্সড কস্টের নিচে যদি কখনো প্রাইস চলে যায় তখন বিজনেসটা বন্ধ করে দিতে হয়। আচ্ছা তাহলে আমরা এটা কি বুঝতে পারছি ব্রেক ইভেন পয়েন্ট? জি স্যার। আচ্ছা, এই ব্রেক ইভেন পয়েন্টটা বের করা হয় কয়েকটা মেথড। একটা আছে ইকুয়েশন মেথড, একটু আগে ইকুয়েশনটা আপনাদের দেখালাম, টোটাল রেভিনিউ ইকুয়াল টু টোটাল কস্ট। ঠিক আছে, আবার এই যেরকম ফরম্যাট আকারেও করা যায়, এই যে আমরা এখন যেরকম একটা ফরম্যাট দেখতেছি না, এরকম ফরম্যাট আকারেও দেখাতে পারেন যে টোটাল রেভিনিউ অর্থাৎ ইন টোটাল নেট ইনকাম ইকুয়াল টু 0, সেটাই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। তারপরে তারা এক্সাম্পল দেখাচ্ছে যে এই ক্ষেত্রে যদি আমার 401 ইউনিট সেল করি তাহলে কত টাকা প্রফিট হবে। এটা তো অলরেডি আমরা আলোচনা করে ফেলছি যে 1 ইউনিট সেল করলে 200 টাকা প্রফিট হবে। ওকে, we do not need to prepare an income statement to estimate profit at a particular sales volume, simply multiplying the number of units sold above break even by the contribution margin per unit. If racing sells 430 bikes, its net income will be 6,000. মমতাজ হোসেন আছেন? জি স্যার। হ্যাঁ, মমতাজ হোসেন একটু বলেন তো আমাকে, এই জায়গায় রেসিং বাইসাইকেল 430টা বাইসাইকেল বিক্রি করে নেট ইনকাম সে কিভাবে 6,000 টাকা করলো, $6,000 করলো? পারবেন? না স্যার, না। আচ্ছা, লাবণী আক্তার? লাবণী আক্তার আছেন? তানভীর? জি স্যার, বলেন স্যার। রেসিং বাইসাইকেল কোম্পানি 430টা বাইক বিক্রি করে স্যার একটা বাইক, একটা যেহেতু 400টা বাইক স্যার মানে আমার কিনলে স্যার আমার এক্সপেন্সটা হচ্ছে ওখানে, তো আমরা যদি এটা 30টা বিক্রি করি, একটা বিক্রি করলে যেহেতু 200 টাকা লাভ হয়, তাহলে স্যার 30টা বিক্রি করতে পারলে স্যার 6,000 টাকা লাভ হবে। আর 400টা কই চলে গেল? আর 400টা তো স্যার ওই যে আমাদের ওই যে এক্সপেন্স কভার করতে, ফিক্সড কস্টের এক্সপেন্স কভার করতে চলে গেছে, কভার করতে চলে গেছে। ওকে, গোলাম, এমডি গোলাম আর হচ্ছে তানভীর দুজনেই ভালো বলছেন। কাকে জানি একটু আগে কোশ্চেন করলাম, মমতাজ আপনি একটু শুনেন এই জিনিসটা। আমরা একটু আগে বলছিলাম যে আমরা যে এক্সাম্পলটা দিচ্ছিলাম সেই এক্সাম্পলে আমরা দেখেছিলাম যে আমরা যদি 400 ইউনিট
বাইসাইকেল সেল করি তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্টে থাকি, মানে হচ্ছে আমাদের কোনো প্রফিট হয় না, আমাদের ফিক্সড কস্টটা কভার করে ফেলতে পারি, প্রফিট হয় 0। তাহলে আমরা যদি প্রফিট 0 হয়, যদি 401 ইউনিট সেল করি, সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমাদের $200 মাত্র বলছি স্যার $200 যেটা ছিল ওইটা আমাদের 30টা বাইক $200 হচ্ছে আমাদের প্রফিট। 6000 টাকা হয়। একটা যে 330টা বাইক বিক্রি করতেছে, অর্থাৎ 400 পরে যত ইউনিটই বিক্রি করি $200 করে প্রফিট হবে। তাহলে 30 × 200 সমান 6000। ঠিক আছে? ওকে। Then cost volume profit relationship in graphical form. The relationship among revenue, cost, profit and volume can be expressed graphically by preparing a CVP graph. তাহলে আমরা যদি গ্রাফিক্যালি এই রিলেশনশিপটা দেখাই, যেটা আপনাদের অলরেডি আমি দেখিয়েছি, সেটাকে বলা হয় সিভিপি, কস্ট ভলিউম প্রফিট গ্রাফ। সি হচ্ছে কস্ট, ভি তে হচ্ছে ভলিউম, পি তে হচ্ছে প্রফিট। Racing developed contribution margin income statement at 300, 400, 500 units sold. তাহলে কখনো 300 ইউনিট সেল করে, কখনো 400, কখনো 500। এই তিনটা ইউনিটের জন্যই সে বের করলো তার প্রফিটের অ্যামাউন্টটুকু কি হয়। We will use the information to prepare CVP গ্রাফ। আচ্ছা, একটা গ্রাফে আমাদের কয়টা পয়েন্ট লাগবে? একটা গ্রাফে দুইটা, তার মানে দুইটারই এক্সট্রিম ভ্যালু লাগবে। দেখবেন আমরা লিনিয়ার প্রোগ্রামিং করার সময় লিখি যে ধরেন x = y প্লাস সামথিং, তখন আমরা লিখি একবার ইফ x = 0, তখন y এর মানটা বের করি। আবার বলি ইফ y = 0, তাহলে x এর মানটা কত, তাই না? তার মানে দুইটাই 0 হচ্ছে এটার এক্সট্রিম ভ্যালু, এক্সট্রিম লোয়েস্ট ভ্যালু, যে আমার 0 হচ্ছে। তো আমি বলতেছি যে 0 যদি ধরে নেই তাহলে আসলে তখন x এর ভ্যালু কত আসে, y এর ভ্যালু আছে। দুইটা যদি ভ্যালু থাকে তখন আমরা এটা গ্রাফিক্যালি ড্র করতে পারি। ঠিক তদ্রূপ ভাবে আমাদের এই জায়গায় 3টা পয়েন্ট দেখা হচ্ছে। এই 3টা কোয়ান্টিটি মানে আমার কোয়ান্টিটির দিকে 3টা পয়েন্ট, একটা 300, একটা 400, একটা 500। ওই ক্ষেত্রে আমি দেখতে চাচ্ছি যে আমার গ্রাফটা কি হয়। Okay, কি লেখা আছে? In a CVP graph, unit volume is usually represented on the horizontal axis x-axis and dollar in the vertical y-axis. আমি একটু আগে যেটা আপনাদের দেখালাম, যদি সেটা একটু মনে করেন তাহলে দেখেন x-axis এ আমি লিখছিলাম কোয়ান্টিটি কিউ, মনে আছে? এই জি স্যার। ভার্টিক্যাল এক্সিসে লিখেছিলাম টোটাল রেভিনিউ, টোটাল কস্ট। এটা তো কখনো ইউনিটে হয় না, এটা হয় হচ্ছে ডলারে, এই জন্য এটা ডলারে দেখাচ্ছে। গুড। দেখেন এটা হচ্ছে 0 পয়েন্ট। তাহলে আমার ফিক্সড কস্ট কত ছিল বাইসাইকেল কোম্পানির? 80,000। তাহলে দেখেন এই যে 50,000-এর উপরে 1 লাখের নিচে এটা হচ্ছে 80,000 সেই পয়েন্টটা। তাহলে এটা সবগুলা ইউনিটের জন্য 0 ইউনিট থেকে 800 ইউনিট পর্যন্ত পুরোটার জন্যই সেটা 80,000 করে নিছে। নেক্সট, টোটাল এক্সপেন্স। টোটাল এক্সপেন্স বলতে টোটাল কস্ট। এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, তার মানে এটা ফিক্সড কস্ট, এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। এটাকে আমরা বলি টোটাল কস্ট, এটা টোটাল এক্সপেন্স বললো। হ্যাঁ, আসেন এখন এটা হচ্ছে রেভিনিউ কার্ভ, মানে একটা 0 থেকে শুরু হয়। হ্যাঁ, 0 থেকে শুরু হবে। যদি 1 ইউনিট সেল করেন তাহলে $500, যদি কোনো ইউনিট সেল না করেন তাহলে $0। 1 ইউনিটে 500, 2 ইউনিটে 1000, এরকম করে বাড়তেছে। তাহলে 100 ইউনিটের জন্য আমরা যদি এই জায়গায় দেখি, ওই একটু আগে যেরকম 200, 300 এবং $400 জন্য আমরা করেছিলাম, ঠিক ওই পয়েন্টগুলো আমরা এই জায়গায় বসাতে পারি। তাহলে দেখেন ব্রেক ইভেন কত পয়েন্টে ছিল, কত ইউনিটের ক্ষেত্রে ব্রেক ইভেন ছিল? 400 ইউনিট। এই যে দেখেন এই 400 সরাসরি কিন্তু এই রেভিনিউ কার্ভটা কস্ট কার্ভকে ইন্টারসেক্ট করে। জিনিসটা কি বুঝছেন? জি স্যার। তার মানে যদি কখনো থাকে এরকম, তাহলে আমাদের কি করতে হবে? হাতে মিলাতে হবে। অনেক সময় গ্রাফ পেপার দেয়া হবে না, হয়তোবা আমি এটা বলবো না, এটা আপনাদের নিজেরাই হয়তোবা করতে হবে, কিন্তু আপনারা হাতে মিলিয়ে দেখাবেন যে আসলে এটা 400 ইউনিটের
উপরেই এইটা ক্রস হয়েছে। তার মানে আপনারা আঁকার সময় এমন ভাবে আঁকবেন যাতে ব্রেক ইভেনটা এটা সোজাসুজি হয়। আচ্ছা, জি স্যার। এর উপরের দেখেন রেভিনিউটা উপরে চলে গেছে, কস্টটা নিচে চলে গেছে, তার মানে এই শেডটুকু হলো প্রফিট জোন। আবার এই জায়গাতে দেখেন ভেরিয়েবল এক্সপেন্সের নিচে আছে রেভিনিউটা, তার মানে এই যে এই পয়েন্টটুকু, এই পয়েন্টটুকু এটা হচ্ছে লস। আর এই জায়গাটাতে এই পয়েন্টটাতে হবে শাটডাউন, যেটা ফিক্সড কস্টের নিচে চলে যাবে সেটা হবে শাটডাউন। এটাও লস, কিন্তু এটা হচ্ছে শাটডাউন হয়ে যাবে তখন। দেখেন জিনিসটা বুঝে গেছে? জি স্যার। স্যার লস এরিয়া শাটডাউনটা আবার একটু বলে তো। আমি বললাম যখন আপনার রেভিনিউটা ফিক্সড কস্টের কম থাকবে, যদি এরকম হইতো, ধরেন ফিক্সড কস্টের কম হইতে কত হয়, হয়তো বা 160টা ইউনিট, এই জায়গায় যেহেতু নিচে যদি আসেন হয়তো বা 150 ইউনিট যদি সেল হয়, তাহলে হয়তো বা সে ফিক্সড কস্ট কভার করতে পারে। সরি, আমরা একটু আগে দেখলাম ফিক্সড কস্ট কভার করার জন্য কত ইউনিট দরকার ছিল? 400 ইউনিট। 400 ইউনিট না না, আপনি যদি টোটাল রেভিনিউ দ্বারা বলেন, আপনার কন্ট্রিবিউশন মার্জিন বলি নাই। একটা ইউনিটের জন্য ছিল হচ্ছে 500 টাকা পাইতেন আপনি এক ইউনিট সেল করে। তাহলে আপনি যদি এখন 80,000কে 500 দ্বারা ভাগ করেন তাহলে কত হয়? স্যার 160। 160। তাহলে এইটা দেখেন, এই যে দেখেন এইটা ঠিক 160 এর মতো কাছাকাছি আসে, 150 একটু পরে পয়েন্টটা। তার মানে হচ্ছে এই পয়েন্টটাতে আমি বলছিলাম যে এটার নিচে হলে শাটডাউন হয়ে যাবে। মানে সে যদি ফিক্সড কস্ট কভার করতে না পারে রেভিনিউ দ্বারা, তাহলে হবে না। অবশ্যই সেটা এর উপরে থাকতে হবে, ফিক্সড কস্ট কভার করতেছে কিন্তু ভেরিয়েবল কস্ট হয়তো বা কভার করতে পারছেন, তখনও সে বিজনেসটা চালিয়ে যাবে। লক্ষ্য থাকবে যাতে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট দুইটাই কভার করতে পারে, মানে 400 ইউনিট যাতে মার্কেটে সে অন্তত পক্ষে সেল করতে পারে, কারণ এরপরে যাই সেল করবে সেটাই তার প্রফিট হবে। যেরকম আপনারা আমি এক্সাম্পল দিই, এই মুহূর্তে অনেক বিজনেস অর্গানাইজেশন বন্ধ না? অনেক বিজনেস অর্গানাইজেশন বন্ধ, তারা চেষ্টা করতেছে কি জানেন, এই পয়েন্টটাতে চলে আসতে। তারা কিন্তু লসে আছে, তারা চিন্তা করতেছে, খুব চেষ্টা করতেছে যে আমরা ব্রেক ইভেনে আসি। ব্রেক ইভেন বলতে কর্মচারীদের বেতন, অফিসের ভাড়া, আমার প্রফিট লাগবে না, যাতে বিজনেসটা টিকে থাকে, কারণ এই সময়টার পরে আমি তখন প্রফিট করে নিব। এই সময়টা আমি শুধু টিকে থাকতে চাই, অর্থাৎ সে সমুদ্রে হচ্ছে ছাত্রাচ্ছে যে আমি ভেসে থাকতে চাই এই সময়টা, এটার জন্য আমার এই পয়েন্টটাতে আসতে হবে। কিন্তু যদি এমন দেখা দেয় যে সে এই কষ্টটাই কভার করতে পারে না, তাহলে কিন্তু সে শাটডাউন হয়ে যাবে। শাটডাউন হয়ে যাবে। কারণ এই শাটডাউন হচ্ছে, আপনার এক্সাম্পল দেখাই, নিউ মার্কেটে অনেকগুলা দোকানদার তাদের দোকান ছেড়ে দিছে। এটা আমি ইনফরমেশনটা জানি। কেন ছেড়ে দিছে? কারণ 4 মাসের ভাড়া বকেয়া আছে, ভাড়া দিতে পারতেছে না, বিজনেস বন্ধ হয়ে গেছে। সে চিন্তা করতেছে আমি আর ভাড়া দিতে পারবো না। তাইলে দেখেন এই ফিক্সড কস্টটা যদি না থাকতো, সে চিন্তা করতো দোকান খুললে আমি বিক্রি করব, দোকান না খুললে বিক্রি করব না, কিন্তু দোকান না খুললেও আমাকে তো এই প্রাইসটুকু দিতেই হচ্ছে। যদি এই প্রাইসটা আমি না দিতে পারি কনজিকিউটিভ কিছু টাইম পিরিয়ড পর্যন্ত, তখন এটা আমাকে বন্ধ করে দিতে হয়। ইকোনমিক্সের সাথে কি মিল পাচ্ছেন? জি স্যার, শর্ট টার্মে এটা পড়ছিলাম। হ্যাঁ, ওকে। এখন আমরা চলে আসছি যে না, আমরা এইগুলা তো দেখালাম, অনেক হাবিজাবি অনেক কিছু দিয়ে একেবারে ফরম্যাট আকারে, এত কিছু দরকার নাই, আমরা সরাসরি রেশিওটা বের করে ফেলতে পারি। কিভাবে? দা কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর কথা বলতেছে। মার্জিন রেশিও হচ্ছে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই টোটাল সেলস। তাহলে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন কত ছিল? দা রেসিং বাইসাইকেল, দা রেশিও ইজ 80,000 ডিভাইডেড বাই 2 লাখ। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও পাচ্ছেন হচ্ছে 40%। জিনিসটা কি বুঝছেন না বুঝেন নাই? এটা আরো একভাবে বের করতে পারেন, সেটা হচ্ছে পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন কত ছিল? $200। জি স্যার। আর সেলিং প্রাইস কত ছিল পার ইউনিট? $500।
এখন 200 কে 500 দ্বারা ভাগ করেন তো কত আসে, কত পার্সেন্ট আসে? 200 ডিভাইডেড বাই 500 0.40 না, মানে 40% না? জি স্যার। এই একই জিনিস, অর্থাৎ ওরা হচ্ছে ওই টোটাল ফিগার দিয়ে বের করছে, আমি ওই পার ইউনিট দিয়ে বললাম, একই জিনিস 40% হবে। তাহলে এটা কি ইন্ডিকেট করতেছে? ইফ each $1 increase in sales results in the total contribution margin increase 40 cents, মানে আপনি যদি $1 সেলস ইনক্রিজ করতে পারেন তাহলে আপনার প্রফিট বা কন্ট্রিবিউশন মার্জিন বাড়বে হচ্ছে 40 সেন্টস। এই যে পরে আমি যেটা বললাম দেখেন, এই ক্যালকুলেশনটা দেখাচ্ছে 200 ডিভাইডেড বাই 500 ইকুয়াল টু 40%। বুঝা গেছে এটা? জি স্যার। জি স্যার। ওকে, এখন কন্ট্রিবিউশন মার্জিন রেশিওতে তারা দেখাচ্ছে যে দুইটা বাইক কোয়ান্টিটি ধরা হলো, একটা হচ্ছে 400 বাইকস আর একটা হচ্ছে 500 বাইকস। 400 বাইকস হলে নেট প্রফিট 0 আর 500 বাইকস হলে তখন 20,000। 20,000। তো আমরা এটা থেকে বের করতে পারি। দেখেন, $50,000 increase in sales revenue results in 20,000 increase in contribution margin। কিভাবে? আপনার সেল ইনক্রিজ করছে কত? দেখেন, এটা ছিল 2 লাখ, এটা হচ্ছে 2,50,000, তাহলে ইনক্রিজ করলো কত? 50,000। তাহলে 50,000 এর আমার কন্ট্রিবিউশন মার্জিন কত পার্সেন্ট ছিল? সেলস এর কত পার্সেন্ট? 40%। তাহলে সেলস হইছে আপনার 50,000, এর 40% কত হয়? 20,000। এই যে দেখেন, বুঝা গেছে? বুঝছেন না বুঝেন নাই? স্যার বুঝতে পারছি। প্রত্যেকটা জিনিস আসলে লিংক করা, একটা একটার সাথে লিংক, সেহেতু একটা জিনিস না বুঝলে আবার আরেকটা জিনিসের মধ্যে বোঝা কঠিন হবে। আর আপনারা কথা বলতেছেন কয়েকজন, এই তান্নি, তারপর ছিলেন কে, ওই পাচ্ছি তো না তাদেরকে, এমডি গোলাম, তানভীর, এই কয়েকজন কথা বলেন, আর বাকিরা চুপ করে শুনেন শুধু। 13 জন থেকে 12 জন হয়ে গেছে, একজন তো চলে গেছে। আচ্ছা, এই এক্সাম্পলটা আপনারা একটু পড়ে নিয়েন, আপনারা এটা ক্যালকুলেশন করে দেখবেন এটা মিলে কিনা। হ্যাঁ, ব্রেক ইভেন চাচ্ছে এটাতে, আপনারা এটা একটু বাসায় ক্যালকুলেশন করবেন, দেখবেন যে এটাতে এই রেভিনিউ দিয়ে আছে, ভেরিয়েবল এক্সপেন্স দিয়ে আছে, ফিক্সড কস্ট দিয়ে আছে। তো আপনারা এটা থেকে বের করবেন যে আপনার ব্রেক ইভেন পয়েন্টটা কত হবে। তো আপনারা বের করে দেখবেন যে এটা আপনাদের সাথে মিলে কিনা। যদি না মিলে তাহলে নেক্সট ক্লাসে আমাকে বলবেন। ক্যালকুলেশনটাও দেয়া আছে। চেঞ্জেস ইন ফিক্সড কস্ট এন্ড সেলস ভলিউম। আচ্ছা, এখন একটু চেঞ্জ হয়ে গেল কি, যদি ফিক্সড কস্টটা চেঞ্জ হয় তো স্বাভাবিকভাবে এটা তো হইতেই পারে। দেখেন, এখন যে সময় মহামারীর সময়, আগে একটা মানুষ হয়তো বা 2 রুম নিয়ে একটা বিজনেস করতো, এক রুমে স্টোর করতো আর এক রুমে সে বিজনেস করতো। আর এখন কি করবে? এখন চিন্তা করবে এক রুম ছেড়ে দিয়ে এক রুম নিয়ে বিজনেস করি, কারণ এত টাকা আমি দিতে পারবো না। তাহলে কি তার ফিক্সড কস্ট কি কমলো না বাড়লো? কমলো। যদি কমে যায় তাহলে এখনো কি ব্রেক ইভেন পয়েন্ট সেম পয়েন্টেই থাকবে? স্যার আরো কম হবে। আবার এরকমও হতে পারে যে রুমে ছিল সেই রুমের ভাড়াটা ওই রুমগুলো নিয়েই আছে কিন্তু ভাড়া বেড়ে গেছে, সেই ক্ষেত্রে তাহলে স্যার বাড়বে, ব্রেক ইভেন বাড়বে। এটা একটা জিনিস, যে যদি আমার ফিক্সড কস্টটা বাড়ে কমে তাহলেও আমার ব্রেক ইভেন পয়েন্ট বাড়বে কমবে। আরেকটা হতে পারে, কি হইতে পারে সেটা হচ্ছে সেলিং প্রাইস চেঞ্জ হয়ে গেছে। যেরকম আপনারা দেখবেন এক সময়, আমি তো আমার মনে হয় না যে আমি জীবনে কোনোদিন মাস্ক পরছি, মাস্ক পরে বাইরে গেছি, ধুলাবালি ছিল অনেক, কিন্তু কখনোই মাস্ক পরি নাই। এখন বাধ্য হয়ে মাস্ক পরতে হচ্ছে। তাহলে আমরা এতদিন যখন পরি নাই, মাস্কের প্রাইস কি খুব বেশি ছিল? মাস্কের প্রাইস ছিল না। তাহলে যে সেলার, সে যে টাকায় সেল করতো, হঠাৎ করে দেখা যাচ্ছে এটা চাহিদা বেড়ে গেছে, সে সেলিং প্রাইস বাড়িয়ে দিল। সেলিং প্রাইসটা যদি বাড়িয়ে দেয় তাহলে আপনি ব্রেক ইভেন পয়েন্ট স্যার কমবে, ডেফিনেটলি কমবে, কারণ তার তো কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণটা বেশি। এখন কম টাকা অর্থাৎ কম পরিমাণ বিক্রি করে ফিক্সড কস্টটা কভার করতে পারবে। এটা হচ্ছে মেইন থিম। এটা এই জায়গায় দেখবেন ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ভাবে বাড়িয়ে কমিয়ে দেখাচ্ছে যে এটা আসলে কি হয়।
কিন্তু মেইন জিনিসটা হচ্ছে এটাই যে আমার ফিক্সড কস্টও বাড়তে পারে, আবার আমার রেভিনিউটা বাড়তে পারে। যেটাই হোক না কেন আমাদের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টটা চেঞ্জ হবে। ওকে, এখন বলা হচ্ছে ওই এক্সাম্পলটাতে যদি যাই, what is the profit impact if racing can increase unit sales from 500 to 540? দেখেন একটা জিনিস বলতেছে যে আগে যে বাইসাইকেলটা $500 বিক্রি হতো এখন এটা $540 বিক্রি হয়, তাহলে আপনার রেভিনিউ বেড়ে গেল $40 পার ইউনিটে বাই ইনক্রিজিং দ্য মান্থলি অ্যাডভার্টাইজিং বাজেট অফ 10,000। সাথে সাথে কি করতে হয়েছে, আগে হয়তো বা আপনি বিজ্ঞাপন দিতেন কিন্তু টেলিভিশনে দিতেন না, এখন হয়তো বা টিভিতে বিজ্ঞাপন দেন, আপনার খরচ বেড়ে গেছে $10,000 কিন্তু আপনার প্রাইসও বাড়াতে পারছেন $40। তাহলে আপনি দেখেন দুটো জিনিস সাইমালটেনিয়াসলি ঘটেছে, এক আপনার সেলিং প্রাইস বেড়েছে, দুই আপনার ফিক্সড কস্ট বেড়েছে। কোশ্চেনটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা এখন দেখি যদি 500 বাইকস বিক্রি করি অথবা 540 বাইকস বিক্রি করি, সরি ভুল পড়ছিলাম মনে হয়, তো ইউনিট সেল প্রাইস বাড়ে নাই, সরি ইউনিট বেড়ে গেছে, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টের কারণে 500 এর জায়গায় 540 ইউনিট আপনি সেল করতে পারেন এবং অ্যাডভার্টাইজিং কস্ট হচ্ছে 10,000, অর্থাৎ এটা ইউনিট প্রাইস বাড়ে নাই, এই জায়গাটাতে ইউনিট বেড়ে গেছে। তাহলে তো স্যার সেলিং প্রাইস কমে গেছে না? না, সেলিং প্রাইসটা সেম আছে, সেলিং প্রাইস সেম আছে কিন্তু কোয়ান্টিটি পরিমাণ বেড়ে গেছে। আচ্ছা। আমার কথাটা কি বুঝছেন? আমি আবার একটু বলি শুনেন। অ্যাডভার্টাইজমেন্ট দিলেন, অ্যাডভার্টাইজমেন্ট দিলে আপনার কি সেলসের পরিমাণ বাড়বে না? মানে আগে যে মানুষটা আপনারটা নামেই জানতো না, এখন যদি নাম জানে সে তো এটা কিনতে যাবে। তাহলে আপনার সেলস আগে ছিল 500 ইউনিট, এখন হয়ে গেছে 540 ইউনিট। এখন আপনাকে আসলে যে জিনিসটা চিন্তা করতে হবে মূলত, যে এই যে 40 ইউনিট সেলস বাড়লো, এই 40 ইউনিট সেলসের টাকা দিয়ে আপনি আসলে এই অ্যাডভার্টাইজিং কস্ট কভার করতে পারবেন কিনা। যদি মনে করেন যে আপনি যে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন এটা দিয়ে আপনার রেভিনিউটা আরো বেড়ে গেছে, তাহলে আপনি অ্যাডভার্টাইজমেন্টটা দিবেন। আর যদি মনে হয় অ্যাডভার্টাইজমেন্টটা দিয়ে আসলে রেভিনিউটা বাড়ে নাই, তাহলে আপনি কি অ্যাডভার্টাইজমেন্টে যাবেন? না, যাবেন না। এক্স্যাক্টলি এই জিনিসটা ডিসিশন নেবে। এই জায়গায় দেখেন যখন 500 বাইক বিক্রি করলেন তখন প্রফিট হয় হচ্ছে 20,000, আর যখন 540টা বাইক বিক্রি করেন, যেহেতু আপনার এই যে ফিক্সড করে 10,000 বেড়ে গেছে, আপনার হয় 18,000। তাহলে আপনি কি করবেন? বাই অ্যাডভার্টাইজমেন্ট কি দিবেন? না স্যার, দিবেন না। না স্যার। এই জিনিসটাই দেখেন, এই কথা বলতে সেলস ইনক্রিজ বাই 20,000 বাট নেট অপারেটিং ইনকাম ডিক্রিজ বাই 2,000। তখন আমি বাই অ্যাডভার্টাইজমেন্টে যাব না, কারণ অ্যাডভার্টাইজমেন্টে যদি টোটাল সেলসের রেভিনিউ এর পরিমাণ আমার কমে যায়, কি দরকার? আমি আগেই ভালো ছিলাম, আমার 20,000 টাকা নেট ইনকাম হতো। আচ্ছা, শর্টকাটে করতেছে, আমি এটাই বলতে চাচ্ছিলাম আপনাদের যে ওইটা থেকে যে শর্টকাটে কিভাবে করা যায়। দেখেন আমার কন্ট্রিবিউশন মার্জিন ছিল হচ্ছে $200, তাহলে কত ইউনিট এক্সট্রা সেল করতেছি? 40 ইউনিট। তাহলে হচ্ছে $8,000 হচ্ছে আমার ইনক্রিজ ইন কন্ট্রিবিউশন মার্জিন। কিন্তু এই 8,000 কন্ট্রিবিউশন মার্জিন অ্যাড হবে, এর এগেইনস্টে আমাকে ফিক্সড কস্ট কত ইনকার করতে হচ্ছে? 10,000। তাহলে আমার নেট অপারেটিং ইনকাম কমে যাবে 2,000 টাকা, যে কারণে 20,000 থেকে 18,000 হয়ে গেছে, 2,000 কমে গেছে। ঠিক আছে স্যার, এভাবে শর্টকাটে সলিউশন দেখাই দিলে হবে না নাকি স্যার ওইভাবে আমাদের ডিটেইলসে করতে হবে? অ্যাকাউন্টিং তো আমাদের এই যে এই স্টেটমেন্ট আকারে দেখাইতে হবে। কিন্তু কি আপনার মাথায় যদি এটা থাকে তাহলে কি একটু পরীক্ষা হলে আপনি বলে আসতে পারবেন যে না আমি যেটা করে আসছি ম্যাথ আমার ঠিক আছে, কারণ আমরা মুখে ক্যালকুলেশন করে দেখলাম ঠিক আছে। শর্টকাট চলে গেল। চেঞ্জেস ইন ভেরিয়েবল কস্ট এন্ড সেলস ভলিউম। যদি সেলস ভলিউম এবং প্রফিট ভেরিয়েবল কস্ট চেঞ্জ হয়, যেরকম আমরা ভেরিয়েবল কস্ট ছিল হচ্ছে $300 ছিল, তাই না? এখন এটা চেঞ্জ হয়ে যায়, আবার এটার সাথে সাথে যদি আমাদের ভেরিয়েবল সেলিং অ্যামাউন্টও চেঞ্জ হয়। দেখো আমি 500 ইউনিট সেল করতাম, এখন বলতেছে 580 ইউনিট সেল করতে পারি। দেখেন এক্সাম্পলটা, হোয়াট ইজ দ্য প্রফিট ইম্প্যাক্ট ইফ রেসিং ক্যান ইউজ হায়ার কোয়ালিটি র মেটেরিয়ালস? যদি রেসিং
সে যদি হায়ার কোয়ালিটি মেটেরিয়াল ইউজ করে, দাজ ইনক্রিজিং ভেরিয়েবল কস্ট পার ইউনিট বাই $10, তখন তার $10 ভেরিয়েবল এক্সপেন্স বাড়ে। তারিফুদ্দোহাটাকে আছেন? আচ্ছা, আপনি একটু বলেন যে এই জায়গায় র মেটেরিয়ালস এর কোয়ালিটি ইনক্রিজ হবে, সেই জন্য কষ্ট বেড়ে গেল, এটাকে ভেরিয়েবল কস্ট বললো কেন? এক মিনিট, প্রশ্নটা আবার একটু পড়ে নিস। দেখা যাচ্ছে লেখাটা? জি স্যার। এই কারণে আমরা লাস্ট ক্লাসে এই যে প্রোডাক্ট কস্ট পিরিয়ড কস্ট যখন পড়েছিলাম তখন আমরা বলেছিলাম একটা জিনিস, এটা এই জায়গায় পড়লেও তো রিলেট করতে হবে ওটার সাথে। ওই জায়গায় মেটেরিয়াল, লেবার, ওভারহেড এগুলো আমরা বলেছিলাম যে এগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্টের একটা হচ্ছে ভেরিয়েবল নেচার, যেরকম মেটেরিয়ালের ক্ষেত্রে ফিক্সড কস্ট নাই, শুধু ওই ফিক্সড কস্টটা আসলে হচ্ছে আমাদের ওভারহেডের মধ্যে, যেরকম মেশিনারি যদি ইউজ করেন, কিন্তু মেটেরিয়াল এবং লেবার এই দুটোই হচ্ছে আমার ভেরিয়েবল। ঠিক আছে, এই জন্যই আসলে এই ভেরিয়েবল কস্টটা ইনক্রিজ, যেহেতু কোয়ালিটি ইনক্রিজ করতেছে ভেরিয়েবল কস্টটা এই ইনক্রিজ করলো, এবং কোয়ালিটি ইনক্রিজ করার কারণে আপনার সেলস ভলিউম বেড়ে গেছে। যে এখন কোয়ালিটি ভালো, সবাই দেখতেছে যে আপনারটা কেনার পরে সে ইউজ করতেছে ভালোভাবে, সেহেতু 500 ইউনিট এখন আগে সেল করতে পারতেন, এখন 580 ইউনিট সেল করেন। এখন আপনি দেখেন 580 ইউনিট যখন সেল করতেন আপনার নেট প্রফিট ছিল 20,000, এখন 580 ইউনিট যদি সেল করেন আপনার হয় 30,200। তাহলে আপনি কি করবেন? আপনার কোয়ালিটিটা কি বাড়াবেন না কমাবেন? বাড়াবো। কোয়ালিটিটা বাড়াবেন। সেলস ইনক্রিজ বাই $40,000, নেট অপারেটিং ইনকাম ইনক্রিজ বাই 10,200। ওকে, চেঞ্জেস ইন ফিক্সড কস্ট, সেলস ভলিউম, সেলস প্রাইস এন্ড ভলিউম। এখন সবগুলো চেঞ্জ হচ্ছে, দেখেন আগে একটা একটা করে চেঞ্জ করছিল, এরপরে দুইটা চেঞ্জ করছে, এখন সবগুলো একসাথে চেঞ্জ হচ্ছে। ফিক্সড কস্ট চেঞ্জ হবে, এখন সেলস প্রাইস চেঞ্জ হবে এবং ভলিউমটাও চেঞ্জ হবে। তিনটাই যদি চেঞ্জ হয় তাহলে কি হবে? হোয়াট ইজ দ্য প্রফিট ইম্প্যাক্ট ইফ রেইসিং নাম্বার 1 কাটস ইটস সেলস প্রাইস 20 পার ইউনিট? এক নম্বরে বলা হচ্ছে যদি তার সেলিং প্রাইস 20 টাকা কমিয়ে দেয়। নাম্বার 2 ইনক্রিজেস ইটস অ্যাডভার্টাইজিং বাজেট বাই 15,000, যদি সে বাজেট $15,000 অ্যাডভার্টাইজিং বাজেট বাড়িয়ে দেয়। 3 নম্বরে বলা হচ্ছে ইনক্রিজেস ইউনিট সেলস ফ্রম 500 টু 650, যদি তার সেলস ভলিউম 500 ইউনিট থেকে 650 ইউনিট হয় তাহলে কি হবে? তান্নি বলেন আপনি, তিনটা কেস কি বললো? স্যার একটা হচ্ছে আমাদের হচ্ছে সেলিং প্রাইস স্যার পার ইউনিটে হচ্ছে $20 করে কমে যাবে। আবার স্যার অ্যাডভার্টাইজিং এ স্যার আমাদের $15,000 হচ্ছে স্যার কস্ট হবে, বেড়ে যাবে। হ্যাঁ, কস্ট বেড়ে যাবে। আচ্ছা, আবার স্যার আমাদের এই কোয়ান্টিটিটাও স্যার বেড়ে যাবে 500 থেকে 650 ইউনিট। ওকে, ভেরি গুড। তাহলে এখন আমরা সলিউশনটা দেখি। সলিউশনটা দেখেন যে আমরা এটা হচ্ছে ইনক্রিজ করে দেখালাম। দেখেন এটা ছিল 500 বাইকসের জন্য, এটা হচ্ছে 650 বাইকসের জন্য। তাহলে আমাদের এই বাইকের প্রাইস ছিল $500 করে, এখন যদি কমে যায় $20 তাহলে $480 করে আমাদের আসে 3,12,000। জি স্যার। এটার ভেরিয়েবল কস্ট বাদ দিলাম, কন্ট্রিবিউশন মার্জিন আসলো। ফিক্সড কস্ট দেখেন 80,000 আর এই জায়গায় 15,000 টাকা বাড়লো, মানে অ্যাডভার্টাইজমেন্ট যেটা 15,000 ছিল 95,000, এটা হলো 22,000। তাহলে আপনি কি করবেন? এই তিনটাই চেঞ্জ করবেন কিনা? ফিক্সড কস্টটা যদি স্যার আমি অ্যাডভার্টাইজিংটা যদি স্যার না দেই তাহলে তো স্যার আমি নেট ইনকামটা একটু বেশি পাইতাম না। কিন্তু আপনার তিনটা জিনিসই একসাথে যদি চেঞ্জ করতে হয় তাহলেই একমাত্র এই কন্ডিশন হবে। আচ্ছা, তাহলে তো স্যার আমাদের প্রফিট তো স্যার বাড়তেছে, তাইলে তো করব। অ্যাডভার্টাইজমেন্ট যদি না বাড়ান তাহলে সেলস ভলিউম বাড়বে না। যে
600 জি, 500 স্যার। টাকা 650 এটা হবে না। আচ্ছা, তাহলে তো স্যার এটা স্যার করাই যায়, করা যায়, কারণ কারণ হচ্ছে আমাদের আমি নেট দেখেন, ইনকামটা হ্যাঁ, বাড়তেছে। আগে নেট ইনকাম ছিল 20,000, এখন হয়ে গেছে 22,000, তাহলে ডেফিনেটলি আমি ওই প্রজেক্টে চলে যাব। জি স্যার। বলা হচ্ছে সেলস ইনক্রিজ বাই 62,000, ফিক্সড কস্ট ইনক্রিজ বাই 15,000 and net operating income increase by 2,000. Changes in variable cost, fixed cost and sales volume. If the profit, what is the profit impact if racing pays a $15 sales commission per bike sold instead of paying salespersons flat salaries that currently total 6,000 per month and increase unit sales from 500 to 575 bikes? এখনকার প্রবলেমটা বুঝেন। এখন বলতেছে আপনি আগে কি করতেন, কিছু স্যালারিড পারসন রাখতেন যে তারা আপনাকে প্রোডাক্ট গুলো মার্কেটে সেল করে দিবে, তাহলে স্যালারি দিবেন $6,000 করে। কিন্তু এখন বলতেছেন যে না ভাই, আমি আর এই প্রজেক্টে যাব না, আমি তাকে বলে দিছি একটা বাইক যদি বিক্রি করতে পারো তাহলে তোমার $15 কমিশন দিব, কমিশন কিন্তু দিবে। তোমাকে $6,000 দিব না। ওয়াইফাই গুলো সবচেয়ে ভালো আমি আচ্ছা, তাহলে আমাদের কি হলো, আমাদের এডিশনাল ইউনিট সেলস কত হবে? এডিশনাল ইউনিট হলো 75 ইউনিট সেল করতেছি। জি স্যার। আচ্ছা, 7500 সেল করতেছি, আর আমার সেলিং প্রাইস হলো কত? 500, আর কন্ট্রিবিউশন মার্জিন হলো স্যার 80,000। 80,000 তো ফিক্সড কস্ট। তাহলে দেখেন ফিক্সড কস্ট থেকে আমার কমবে হচ্ছে 6,000, আর বাড়বে কত? 75 ইউনিটের জন্য। দেখেন এক ইউনিটের জন্য যদি কমিশন নেয় 15 টাকা, তাহলে 75 ইউনিটের জন্য আপনার কত টাকা কমিশন নিবে? স্যার এটা 575 ইউনিট হবে না? হ্যাঁ 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 স্যার এটা 575 ইউনিট হবে না, কারণ আমি তো এই 500 ইউনিটের জন্য তো 15 টাকা করে দিচ্ছি। হুম হুম, না আমি বলতেছি যে বাড়তেছে যেটুকু ওইটুকু হিসাব করতেছে। পারলো, আপনার কথাটা ঠিক আছে। আমরা 575 এর জন্যই বের করব 15 করে, করার পরে আমরা হচ্ছে মাইনাস করব, কিন্তু আমি দেখতে চাচ্ছি যে এটার জন্য 75 এর জন্য কত হচ্ছে? 1125। 1125। আর 500 ইউনিটের জন্য 7,500 7,500 আর ওইদিকে হচ্ছে 1125, তার মানে 8,625, তাই তো? জি স্যার। 8,625 দিতে হচ্ছে আপনাকে সেলস কমিশন। আর যদি আপনি 500 ইউনিট সেল করতেন তাহলে দিতে হইতো আপনার 7,500। হ্যাঁ 500 ইউনিট হলে তো আপনার, আপনি ওইটা চিন্তা করেন, কারেন্টলি তো 6,000 টাকা দিচ্ছেন, মানে 500 ইউনিট পর্যন্ত যদি আপনি সেল করেন তাহলে কি হচ্ছে, 500 ইউনিট পর্যন্ত সেল করলে আপনাকে 6,000 টাকা করে দিতে হচ্ছে। 6,000 টাকা দিচ্ছেন মাস বেতনটা। আর এখন 575 ইউনিটের জন্য কত দিতে হচ্ছে? 8,625। 8,600। তাহলে এডিশনাল আমি কত দিচ্ছি? স্যার এটা থেকে বিয়োগ করলেই হবে না? হ্যাঁ বিয়োগ করলে হবে 2,625। 2,625। আচ্ছা, এখন 75 ইউনিটের জন্য আপনার কন্ট্রিবিউশন মার্জিন কত? মানে 200 ইনটু 75 কত আসে? পনেরো হাজার। হ্যাঁ 15,000। 75 ইনটু 200 15,000। 15,000। কিন্তু এডিশনাল কস্টটা আপনি দেখেন এটা কভার করতে পারেন কিনা। যদি কভার করতে পারেন তাহলে এই প্রজেক্টে যাবেন, যদি কভার করতে না পারেন তাহলে যাবেন না। আমার কথাটা কি বুঝছেন? তাহলে আমরা একটু দেখি এই জায়গায়। আসেন, এটা হচ্ছে 500 এর জন্য, এটা হচ্ছে 575 এর জন্য। দেখেন সেলস
দেন ভেরিয়েবল এক্সপেন্স কন্ট্রিবিউশন মার্জিন, আর এটা থেকে 6000 কমে গেল, তাহলে এটা হচ্ছে 32000। তাহলে আমাদের এই জায়গায় বলা হচ্ছে কি যে সেলস ইনক্রিজ করতেছে 37500, ভেরিয়েবল এক্সপেন্স ইনক্রিজ করতেছে 31125, ফিক্সড এক্সপেন্স ডিক্রিজ করতেছে 6000, যে কারণে আমাদের নেট প্রফিট হচ্ছে 32000। তাহলে আমরা এই প্রজেক্টে যাব। জি স্যার। অর্থাৎ আমি যে ক্যালকুলেশনটা করলাম, এই ক্যালকুলেশন হচ্ছে আপনি এডিশনাল দিয়েও ক্যালকুলেশন করতে পারেন। এক হচ্ছে ওরা টোটাল দিয়ে ক্যালকুলেশন করছে যে আপনার একবার যদি 500 ইউনিট হয় আর একবার 575 ইউনিট হয়। আর আমি আপনাদের যেটা ক্যালকুলেশন করেছিলাম সেটা হচ্ছে পার ইউনিট। আমি আগে 6000 টাকা দিতাম, আর এখন যদি 6000 টাকা না দিয়ে আমি যদি 15 টাকা করে দেই, তাহলে আমার কত টাকা রেভিনিউ বেশি হবে, সেই জিনিসটাই বের করা। অ্যান্সার একই আসবে। ওকে, চেঞ্জেস ইন রেগুলার সেলস প্রাইস, যদি সেলস প্রাইসটা চেঞ্জ হয়, if racing has an opportunity to sell 150 bikes to a wholesaler without disturbing sales to other customer or fixed expenses, what price would it quote to the wholesaler if it wants to increase monthly profit 300? এটা কিন্তু দেখেন, এটা এই কোশ্চেনটা বুঝছেন কিনা? কোশ্চেনটা বুঝেন, কারণ এটা যদি কেউ কোনো সময় গভর্নমেন্ট কোনো জবের জন্য অ্যাপ্লাই করেন, আপনাদের দেখবেন এই ধরনের ম্যাথ আসে। এটা তো ইসিএস এ আসেই, অন্য যে কোনো পরীক্ষাতে রিক্রুটমেন্ট। স্যার এটার মানে কি স্যার ফিক্সড কস্ট ফিক্সড এক্সপেন্সটা স্যার ফিক্স থাকবে আর প্রফিট বাড়াইতে চাচ্ছে হচ্ছে $3000। প্রফিট এটার এখন কি আপনার ফাইনাল আউটপুট বলে দিয়েছে যে প্রফিট 3000 টাকা বাড়াইতে চাচ্ছ, আর সেল কোয়ান্টিটি হচ্ছে স্যার 150টা বাইক সারি করতে চাচ্ছে। হ্যাঁ, তাহলে আপনার এই জায়গায় প্রাইস কত রাখতে হবে? হ্যাঁ, প্রাইসটা হচ্ছে জানতে হবে। আপনার ফিক্সড কস্ট চেঞ্জ হবে না, ঠিক আছে? এই জিনিসটাই। তাহলে দেখেন কি করলো, 3000 ডিভাইডেড বাই 150 বাইকস, 20 পার বাইকস ডলার, মানে পার বাইকসে তার $20 পার বাইক করে বাড়াই। আচ্ছা, ভেরিয়েবল কস্ট ছিল হচ্ছে 300, তাহলে তার সেলিং প্রাইস রাখতে হবে 320। এই যে দেখেন পরে হিসাবটা করে দিচ্ছে, 150টা বাইক 320 টাকা করে যদি হয় তাহলে 48,000 বিক্রি করবে, আর ভেরিয়েবল কস্ট হচ্ছে 45,000, ইনক্রিজ হবে 30,000 টাকা, সাবজেক্ট টু দ্য কনস্ট্রেন্ট দ্যাট। এই যে দেখেন, এই যেটা বলা হচ্ছে এই 150 ইউনিটের জন্য হোলসেলার উইদাউট ডিস্টার্বিং সেলস টু আদার কাস্টমার অর ফিক্সড এক্সপেন্সেস, তার মানে এই 150 ইউনিটের জন্য আদার কোনো ফিক্সড এক্সপেন্স হবে না। তাহলে তো ফিক্সড এক্সপেন্স নিয়ে চিন্তা করার দরকারই নাই, আমি ফিক্সডই থাকবে। আমি দেখতে চাচ্ছি যে আসলে 3000 টাকা প্রফিট হয় কিনা। জিনিসটা কি কঠিন লাগছে? হ্যাঁ স্যার, খুব বেশি কঠিন না, একটু দেখলেই হয়। Okay, break-even analysis can be approached into two ways.